এইচএসসি 26 ব্যাচ, তোমার যদি বাংলাতে কিছু পড়া না হয়ে থাকে, আমি আবারও বলছি কথাটা, বাংলাতে তোমার যদি কিছুই পড়া না হয়ে থাকে এবং তুমি এটা নিয়ে প্রচন্ড পরিমাণে টেনশনে আছো, আজকের ভিডিওটা তোমার জন্য। এমন একজন মানুষকে ধরে নিয়ে আসছে, অলরেডি সেটা রিভিল করা হয়েছে। তুমি বাংলাতে ইনশাল্লাহ 85+ নাম্বার তুলতে পারবা শূন্য প্রস্তুতি থেকে, একেবারে শূন্য প্রস্তুতি থেকে। তুমি কিভাবে 85+ নাম্বার পাবা, আজকের এই ভিডিওতে চুল সেটা বিশ্লেষণ করবে আমাদের সকলের প্রিয় লিখন স্যার। তো আমি তাকে ওয়েলকাম করব, ওয়ান অ্যান্ড অনলি। প্লিজ ওয়েলকাম লিখন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় কেমন আছেন? শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এটা কি হইলো? এটা তো বৈষম্য, মানে এত সুন্দর হয়ে এসে আমার মার্কেটটা, আচ্ছা মানে আচ্ছা, এটা কেমন হয়ে গেল না? আজকে প্রথম আসলাম তো শিক্ষার্থীদের সাথে। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে প্রান্ত যে চ্যালেঞ্জটি তোমাদের দিয়েছে, সেই চ্যালেঞ্জটাকে আরেকটু বড় করতে। ও আসলে বলেছে 85+, আমি বললাম যে 90+ সম্ভব। 90+? 90+ সম্ভব, বুঝছেন? বুঝেই বলছি। যদি যদি 90+ না পড়ে কিন্তু গালিগালাজ শুনতে হবে। না না, তোমাকে গালি শুনতে হবে না, আমি তোমাকে এইটুকু বলি, আমার তো দীর্ঘ একটা অভিজ্ঞতা রয়েছে। আচ্ছা, আমি একটু স্যার, আমি একটু মানে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু ভালো করে পরিচয় করে দিই। ইনি হচ্ছেন সেই লিখন স্যার, দীর্ঘ 18 বছর ধরে বাংলার সাথে যার বসবাস, দীর্ঘ 18 বছর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী যারা রয়েছে, যারা আজকে হয়তো অনেকেই দেখবে স্যারকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, যত বাংলাদেশের বড় বড় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় রয়েছে, স্যারের সকল শিক্ষার্থী প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অলরেডি রয়েছে। এবং তিনি হচ্ছে সেই লিখন স্যার যিনি 18 বছর ধরেই শুধুমাত্র এই পাঠদানের সাথে যুক্ত রয়েছে। আমি স্যারকে হয়তো বিশেষায়িত করতে পারি কিং সম্রাট, কিং কুইন, অমুক তমুক, বাট এটা আমি করতে চাই না, কারণ তিনি আমার কাছে সম্মানিত। এবং আমি মনে করি পড়াশোনার যে একটা কি বলবো, যে শুরু হয়েছে আবার নতুন করে, সেই জগতে আমি স্যারকে নিয়ে এসেছি শুধুমাত্র পড়াশোনাকে পড়াশোনার মতো পরিচয় করে দেওয়ার জন্য। আশা করি আর আমাকে আর তেমন কোনো পরিচয় স্যারের জন্য দিতে হবে না। তো স্যার, আজকে বাচ্চাদের জন্য আমরা কি কি করতেছি, আর আজকে এই যে ব্যাকরণ নির্মিত অংশের যে সাজেশনটা রয়েছে, অর্থাৎ আপনার যে সিলেবাস আউটলাইনটা রয়েছে, সেটা আমরা চুল সেরা বিশ্লেষণ করতে চাই। দীর্ঘ 18 বছরের যে অফলাইনে আপনার নিংড়ে নিংড়ে সাদা বোর্ডের সাথে আপনার যে সক্ষতা, সেই সক্ষতা আজকে স্মার্ট বোর্ডে রূপান্তরিত করতে হবে এবং আপনার সেই অভিজ্ঞতা নির্যাস করতে হবে আজকের এই ভিডিও। ইনশাআল্লাহ। আপনি কি সেই চ্যালেঞ্জটা আমার সাথে নিচ্ছেন? আমি চ্যালেঞ্জটা শুধু নিচ্ছি না, তোমার চ্যালেঞ্জটাকে আরো তো দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছি, কারণ তুমি শিক্ষার্থীদের খুবই ছোট করেই বলেছো 85+। আমি জানি যে এখানে 95ও বেশি পাওয়া সম্ভব সত্যিকার অর্থে, হ্যাঁ। কিন্তু সেই জন্য শিক্ষার্থীদের একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, যে সে যে মার্কসটা পাবে এটা তো এক ধরনের সফলতা। অবশ্যই। আর এই সফলতার জন্ম কিন্তু আসলে আদরের গর্ভে হয় না, পরিশ্রমের গর্ভে হয়। তো আমি এই চ্যালেঞ্জটি নেওয়ার জন্য, আমাকে জানি যে অনেক পরিশ্রম করতে হয়েছে কয়েকদিন, ঈদের মধ্যেও তোমার সাথে আমার ফোনে কথা হয়েছে। আমি আসলে 26 বাচ্চাদের নিয়ে সাজেশন তৈরি করছিলাম। আসলে এটি কোর্স আউটলাইন, এটি একেবারে চুল ছেঁড়া বিশ্লেষণ করে আমি দেখাবো কিভাবে ভালো নাম্বার পাওয়া যায়, কোনটা অ্যান্সার করতে হয়। এক্স্যাক্টলি আমরা 95 নাম্বারটা কিভাবে পেয়ে যেতে পারি, কোন জায়গাগুলো টাচ করব, কি কি অংশগুলো দেখব, রাইট রাইট, সেগুলো থাকবে। আর এই যে কোর্স আউটলাইনটি থাকবে, এটিতে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর আবার সাজেশনমূলক যে ক্লাসটি, সেটিও কিন্তু আমার তৈরি থাকবে এবং সেগুলো শিক্ষার্থীকে ওই করে দেখতে হবে। ওকে, তার আরেকটা কথা বলে নিই, হয়তোবা কোর্স আউটলাইন শুনে মনে করতে পারো হয়তো আমরা নতুন কোনো কোর্স নিয়ে এসেছি, না। কোর্স আউটলাইন বলতে আসলে স্যার এই জুন মাসে যে মহাযজ্ঞ আমাদের চ্যানেলে চালাবে, তার আসলে আউটলাইনটাকে স্যার মানে স্যার কোর্স আউটলাইন বলে ফেলছে। এটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, আগে বলে দিচ্ছি, নাহলে ওরা আবার অনেকে টেনশন করবে। আচ্ছা স্যার, প্লিজ। আচ্ছা, এখন যে বিষয়টা তুমি একটু এই পাশে চলে আসো, সেটি হচ্ছে যে বাংলা সম্পর্কে তুমি নিজেও সায়েন্সের স্টুডেন্ট, তুমি জানো। আমি একেবারে বাংলাতে কাঁচা, আমার বাংলা প্রচন্ড জ্বালিয়েছে জীবনে, আমি কিছু করতে পারি নাই। আমার কোনো সমস্যা নেই, আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীরই এইরকম একটা বিষয় থাকে যে বাংলাটাকে গুরুত্ব কম দেয় এবং পরীক্ষার আগে এটা নিয়ে ওরা টেন্সও করে। তো পাশাপাশি আরেকটা বিষয়, যেসব শিক্ষার্থীরা বাংলা নিয়ে ভালো প্রস্তুতি নিয়েছেও, তুমি অবাক হবা, আমাদের দেশের প্রায় 60-70% স্টুডেন্ট জানেই না যে বাংলায় মোট কয়টা অধ্যায় আছে, কি তার নাম, প্রশ্নগুলো কিভাবে হবে, তারা টেস্ট পরীক্ষা দেওয়ার পরেও জানে না। সিরিয়াসলি আমি তো অনেক জায়গায় ক্লাস নিলাম। মানে হুদাই বললেন না? না, হুদাই বলিনি। আমি রিসেন্টলি ঠাকুরগাঁ, দিনাজপুর, রংপুরে ক্লাস নিয়ে আসছি। আমি খুবই অবাক হয়েছি। ইভেন আমি রাজশাহীতেও মাঝে মাঝে অবাক হই যে বাংলা পড়ার পরেও শিক্ষার্থীদের কিন্তু পুরো ব্যাপারটা ক্লিয়ার না।
কেন এটি হয় জানো? আসলে আমরা শিক্ষকরাও এই জন্য কিছুটা দায়ী, শুধু শিক্ষার্থী নয়। কারণ আমরা পড়ানোর সময় শিক্ষার্থীদের কন্টেন্ট পড়াচ্ছি, হ্যাঁ, ভালো আমি যেটা বুঝি বা ভালো করাতে পারি আমি সেটা করাচ্ছি, স্টুডেন্টরা বুঝছে, কিন্তু মূলত প্রশ্ন ওদের কয়টা থাকে এবং কিভাবে থাকে সে আউটলাইনটি কিন্তু ওদের মাথায় বা মগজে দাঁড় করিয়ে দেওয়া হয় না। এবং একটা মজার বিষয় হচ্ছে যে ভালো ডিসিপ্লিন ছাড়া কিন্তু কখনোই ভালো নম্বর আসে না। তো আসলে আমরা পড়াই ভালো সব শিক্ষকরা, কিন্তু ডিসিপ্লিন না, গোছানো না, গুছিয়ে যে বিষয়টা আমি হাতে ধরিয়ে দিলাম যে তুমি এটা করলে এটা হ্যাঁ, মানে আমাদের এই জায়গাটাতে আমি যে কাজটি করেছি মূলত আজকে পুরো ব্যাপারটি দ্বিতীয় পত্রের 1 নম্বর থেকে শুরু করে 12 নম্বর পর্যন্ত। স্যার আমার একটা ছোট প্রশ্ন আছে স্টুডেন্টের তরফ থেকে, তার মানে আমরা এখানে 100 মার্কের সাজেশনটা আজকে দেখছি, তো স্যার এখানে অংশ তো অবশ্যই ভাগ আছে, অবশ্যই হ্যাঁ, ব্যাকরণ আছে 30 নম্বরের জন্য, আর নির্মিতি আছে 70 নম্বরের জন্য। আবার ব্যাকরণ 30 নম্বরের জন্য 6টি অধ্যায়, মানে 6টি প্রশ্ন থাকবে মোট এখানে, হ্যাঁ। এবং এই প্রশ্নগুলো কিভাবে সাজানো থাকে, এই গুছিয়ে কিভাবে তুমি আসলে লিখবা, করবা, কোনটি লিখবা, কেন লিখবা, হ্যাঁ, যেমন ব্যাকরণে 30-এ 30 নম্বর পেতে গেলে কি করতে হবে এটা ওকে জানতে হবে। 30-এ একেবারে 30 পাওয়া পসিবল, কিন্তু ওইটা ওদেরকে জানতে হবে যে কিভাবে সেটা আর্ন করবে ওরা। এটি ওদেরকে জানতে হবে। এর মধ্যে কিছু রহস্য তো আছে। হ্যাঁ, রহস্য তো অবশ্যই আছে। স্যার আমরা কি প্রথমে ব্যাকরণ, হ্যাঁ, আমরা কোর্স আউটলাইনে চলে যাই। তো শিক্ষার্থীদের প্রথমে আমি জানিয়ে দিচ্ছি আমার এই যে কোর্স আউটলাইনটি 100 নম্বরের জন্য, এই ক্লাসটি একটু দীর্ঘ হবে। তোমরা বাবা যদি একটু ধৈর্য নিয়ে যদি তোমরা দেখতে পারো পুরো ব্যাপারটি, তাহলে তুমি যা পড়তে চাও 100 নম্বর অ্যান্সার করার জন্য তার 50% এখানেই সহজ হয়ে যাবে। 50% এখানেই সহজ হয়ে যাবে। ক্লাসে সে একটা ভালো ধারণা, শোনো, সবসময় মনে রাখবা, ভালো যোদ্ধারা মাঠে নেমে যুদ্ধ করে না, ওরা পরিকল্পনা করে যুদ্ধে কিভাবে জয় করবে। এইটা হলো যুদ্ধ জয়ের সেই পরিকল্পনাটা। মানে আমরা বলতে পারি যে প্রিয় স্টুডেন্ট, আমি একটা কথা বলি যে স্যার যে কথাটা বলছে, কারণ স্যার তো অনেক অভিজ্ঞ, স্যারের সাথে কিন্তু আমি এটা নিয়ে কোনো তর্কে যাচ্ছি না। কারণ হচ্ছে স্যার যেটা বলতেছে যে আমরা যে কন্টেন্টগুলো স্যার এখন দিবে তোমাকে, বা যেভাবে বুঝিয়ে দিবে যে তুমি আসলে এই ঘরে না গিয়ে এই ঘরে থাকো, ওই ঘরে এসি আছে, হয়তো এই ঘরে তুমি শান্তি পাবা, বা এখানে তোমার অনেকগুলো ঘর আছে, তুমি ওই রুমে না যে এই রুমে থাকো, গরমের সময় এই রুমে থাকলে শান্তি। স্যার ব্যাপারটা তো এরকম। হ্যাঁ, অনেকটা। তাহলে স্যার আমরা প্রথমেই চলে যাই পুরো কোর্সে আসলে কত নম্বর কি কি বিষয় আছে। আমরা স্লাইডে যাচ্ছি। হ্যাঁ, স্লাইডে চলো। ওকে স্যার, এই যে শুরু করেন। প্রথমেই দেখো বাংলা ব্যাকরণ অংশে 30 নম্বর দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা নিশ্চয়ই। নির্মিতি অংশে আছে 70 নম্বর। ওর সাথে আসলে যেটি কথা সেটি হচ্ছে ব্যাকরণে 30-এ 30 পাবে কি করে। তো স্যার আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে যে স্যার আপনি যে এখন মানে দেখেন যে 30-এ যে 30 মার্ক পসিবল, কথাটা বুঝছেন, আপনি বলতেছেন, বাট আমার কাছে তো এটা মনে হয় যে খুবই দুঃস্বপ্ন। তো এখন অনেক শিক্ষার্থী দুঃস্বপ্নের মধ্যে আছে, যারা আমার লাইনে যারা আছে, তো আমি এটাকে কিভাবে 30-এ রূপান্তর করতে পারি? যেমন এখানে প্রথম অধ্যায় আপনি দিয়ে রাখছেন স্যার, আমি যদি একটু দেখাই, উচ্চারণ রীতি, আবার আপনি অথবা দিয়েছেন, তো এর মধ্যে আমি কোনটা কেন কি জন্য চুজ করবো সেটা আপনি। আচ্ছা, আমি একটু প্রথম থেকে একটু দেখাই। আসলে যে ব্যাকরণ 30 নম্বর দেখছো, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন থেকে শুরু হবে এবং মোট প্রশ্ন থাকবে 6টা। ওকে, অর্থাৎ 6টা অধ্যায় ধরে নাও। প্রতিটি কি অথবা থাকবে? হ্যাঁ, অথবা থাকবে। এটি মজার বিষয়, প্রতিটা অধ্যায়ের মান হচ্ছে 5 করে, তাহলে 5 6 30 নম্বর। হ্যাঁ, তো এই যে 6টা অধ্যায় থাকবে, তার প্রথম অধ্যায় উচ্চারণ। এর মানে হলো যে 1 নম্বর প্রশ্নের উচ্চারণ থাকবে। এরপরে ক্রমান্বয়ে কোন কোন অধ্যায় থাকবে, কিভাবে প্রশ্ন আসবে এবং কোনটা তোমরা অ্যান্সার করবা, সেই বিষয়গুলো আমরা প্রথমে আলোচনায় রাখবো। তো আমি শুরু করার জন্য প্রথমেই বোর্ডের নমুনার একটা প্রশ্ন নিয়েছি, এবং এখানে তুমি আসল ব্যাপারটি, রহস্যটা আসলে এই জায়গাটাতে আছে, তুমি একটু খেয়াল করো। ও সরি, নো প্রবলেম। আচ্ছা, তুমি এই ব্যাপারটি একটু খেয়াল করো। আচ্ছা, তাহলে আপনি একটু বলেন স্যার। 1 নম্বর অধ্যায়টি যেটি তোমরা নিশ্চয়ই সবাই জানো যারা 26 পরীক্ষার্থী রয়েছে, প্রথম অধ্যায় উচ্চারণ রীতি। এবং এখানে মজার বিষয় হলো, এখানে ক নম্বরে প্রথমেই বর্ণনামূলক প্রশ্ন থাকবে। যেমন আমি তুলে রেখেছি অ, এ, বফলা, মফলা উচ্চারণের 5টি নিয়ম লেখো। শিক্ষার্থীরা যদি এখানে সুন্দর করে 5টি নিয়ম এবং উদাহরণ তুলে ধরতে পারে, তাহলে তাকে 5 দেওয়ার কথা। কিন্তু সমস্যার বিষয় হলো, শিক্ষার্থীরা এই উচ্চারণ নিয়মগুলো যখন লেখে, উদাহরণগুলো লেখে, একেবারে পরিপূর্ণ লিখতে পারে না আসলে, বা লেখার মধ্যে কাটাকাটি হওয়ার একটা সুযোগ থাকে। আর বাংলা খাতাটা না ওই খাবার প্লেটের মতো, পরিষ্কার প্লেট হলে যেমন খাবার রুচি হয়, তেমন পরিষ্কার খাতা হলে নম্বর দিতে ইচ্ছা করে, অনেকটা এরকম। এই কথাটা খুব সুন্দর। তো এখন হচ্ছে এখানে ছেলে মেয়েদের একটু অভ্যাস থাকে, তাড়াহুড়া থাকে, ওরা খুব টেন্সে থাকে, যার কারণে এটা হয়। এই জন্য আমি সবসময় রিকমেন্ডস করি, এগুলো তো পড়ার দরকার অবশ্যই, এগুলো না পড়লে চলে না, কিন্তু এখানে নম্বর পাওয়ার বিষয় যখন চলে আসে, তখন এই বর্ণমূলক প্রশ্নটি ওরা অ্যান্সার করবে না।
তার মানে আমরা প্রথমে ওরা- উচ্চারণ রীতি করছি না। না, নিয়ম আমরা বর্ণনামূলক লিখছি না, আমরা চলে আসছি সব সময় কোথায়, অথবাতে। তাহলে স্যার আমরা এখন তাহলে এটা বাদ দিলাম, আমরা এবার এখানে আসতেছি। কেন আসতেছি? ওটা বাদ দিলাম না, আমরা ওটা হাতেই রাখলাম। ও আচ্ছা, আচ্ছা, হাতে রাখলাম, ওটা sorry, হাতে রাখলাম, কিন্তু 5 পাবো কি করে? মজার বিষয় হলো এইচএসসি শিক্ষার্থীদের সব সময় ব্যাকরণের প্রত্যেকটা অধ্যায়ে একটা করে অথবা থাকবে, আর Okay, okay. ওইটাই হলো সেই জায়গাটা যেখানে 5-এ 5 পাওয়া যায়। কেমন করে দেখো, লক্ষ্য করো, এখানে মোট 8টা শব্দ দেওয়া আছে, তাই না? মোট 8টা শব্দ দেওয়া আছে। আমি আচ্ছা হ্যাঁ, 8টা শব্দ দেওয়া আছে, আপনি প্লিজ। এই যে দেখো 8টি শব্দ দেওয়া আছে। এই 8টি শব্দের মধ্যে থেকে যে কোনো 5টি যদি এই শব্দগুলো উচ্চারণ করে দিতে পারি, তাহলে প্রতিটাতে 1 নম্বর করে 5-এ 5, এবং সময়ও কিন্তু খুবই কম লাগছে। আচ্ছা, মানে এটার থেকে কিন্তু কম লাগছে। অনেক সময় কম লাগছে, এবং এই জায়গাটাতে যে কাজ ঘটবে বা হবে সেটা হচ্ছে, যেমন এই শব্দটা যে তুমি দেখতে পাচ্ছ, এই শব্দটা আসলে উচ্চারণ নয়, এটি হচ্ছে বানান। আচ্ছা, হ্যাঁ, এটি হচ্ছে বানান, আর এটির উচ্চারণ হলো, দেখো ওইটার রূপ আর এইটার রূপ দেখো কত আলাদা। সেটা কি? পরি, আচ্ছা, ক, তারপরে আবার খ। আচ্ছা, এই যে দেখো নিচে যে হসন্তটি দিয়েছি, এটিও যদি কেউ মিস করে তাহলে নাম্বার পাবে না। কিন্তু মজার বিষয় হলো, এইটা হচ্ছে বানান, এটা তার হচ্ছে উচ্চারণ। ওকে, এইভাবে যদি দেখো, আমি একটা শব্দ তুলে উচ্চারণ করে দিলাম, কত কম সময় লাগলো। এইভাবে 8টার ভিতর থেকে আবার আমাদের কয়টা করতে হবে? 5টা করতে হবে। তাহলে 5-এ কত নম্বর? 5 নম্বর। 5 মার্ক, মানে একটাতে এক করে। এখন শিক্ষার্থীরা আসলে কে কতটুকু পড়েছে এটা বিষয় না, ওদের জন্য আমি যে কাজটা করেছি, এই যে উচ্চারণ অধ্যায় যখন আমি ওকে পড়াবো, তখন এইরকম শব্দ আমি ওদের জন্য জাস্ট এই 60 থেকে 70টা শব্দ আমি বাছাই করে দিব, এবং আমার ক্লাসে এক্সপ্লেন করে দিব, এবং এর বাইরে কোনো ওয়ার্ড আর ওকে পড়তেই হবে না। 60 থেকে 70। জাস্ট 60 থেকে 70টা শব্দ। তার মানে একটা স্টুডেন্ট যদি এখানে শুধুমাত্র আপনার দেখানো পথে আপনার কথা মতে 60 থেকে 70টা শব্দ আমার সাথে সাথে একটু দেখে, পড়ে আমার ক্লাসে, এবং তার নিয়মটা যদি বুঝে, নিয়মটা এটা নিয়ম সম্পূর্ণ লাগবে কি? বুঝতে পারবে না হয়তোবা, তবে আমি ওকে সর্বোচ্চ চেষ্টা করব নিয়মগুলো বোঝানোর। তবে এই 60 থেকে 70টা মানে স্যার শব্দ এটা ও আপনি রপ্ত করে করবেন ফেলবে। ইনশাআল্লাহ, যেখানে 70টার বাইরে আসবে হ্যাঁ, না ও ইনশাআল্লাহ। রপ্ত করে ফেলবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। ওকে, তার মানে এখান থেকে আমরা 5 মার্ক পেয়ে গেলাম আশা করি। পেয়ে গেলাম, আপনার দেখানো পথে। পেয়ে গেলাম। কিন্তু ওই যে 100 ভাগ কমন দেওয়ানো সহজ, কিন্তু 100 ভাগ শিক্ষার্থীরা যদি পেতে চায়, তাহলে তাকে শুধু এই কোর্স আউটলাইনটি দেখলে হবে না, এরপরে এটা নিয়ে আমি যে সাজেশন দিব এবং ক্লাস ওটার যে দিবে। ক্লাস নেব, এইটা একটু পই পই করে ওকে কি করতে হবে? পড়তে হবে। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়, তার মানে আমি এবং এখানে 5 ছোট্ট পাওয়ার করে একটু রহস্য। বলি বাবারা, যে আমরা প্রথমে যেটা দেখলাম যে উচ্চারণ রীতি থেকে যেটা প্রথম অধ্যায়, এটার নাম এটা প্রথম অধ্যায়, সেখানে আমরা অথবাটা অ্যান্সার করতেছি, এবং স্যারের ভাষ্য মতে তিনি 70টা শব্দ তোমাদেরকে তার ভান্ডার থেকে দিয়ে দিবেন, সেগুলো হচ্ছে তোমরা সুন্দর করে পড়াশোনা করতে হবে। তুমি এখানে যদি না করো আর কোনো উপায় নেই। আমার দেখানো পথটা একটু অনুসরণ করতে হবে। স্যার, তাহলে এটা আমরা- প্রথম অধ্যায়, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে 1 নম্বর অধ্যায়টি উচ্চারণ, এবং এর জন্য আমরা কতটুকু কর্মযোগ্য আমরা শানিত করব। ঠিক আছে, আমরা এবার পরের স্লাইডে চলে স্যার, যাচ্ছি। দ্বিতীয় অধ্যায়। আচ্ছা, এই যে দেখো দ্বিতীয় অধ্যায়টি, তোমরা জানো যে বাংলা বানান রীতি। হ্যাঁ, এইখানেও আসলে প্রশ্নটা হবে 2 নম্বরেই। হ্যাঁ, 2 নম্বরের কতে কি থাকবে? ওই কতে থাকবে হচ্ছে বর্ণনামূলকই প্রশ্ন। ঠিক আছে, বর্ণনামূলক প্রশ্ন থাকবে, এবং এটার জন্য আমার সাজেশন দেওয়া থাকবে। হ্যাঁ, এখানে হয়তো বাংলা বানানের 5টি নিয়ম লেখো, অথবা নত্যবিধানের 5টি, সত্যবিধানের 5টি, তৎসম শব্দের বানানের 5টি নিয়ম স্যার, লেখো, দ্বিতীয় অধ্যায় এইটাতে চলে কতগুলো যাও। স্যার আপনার হচ্ছে লেসন আছে, মানে আমি বলতে চাচ্ছি যেমন ম্যাথের 2.1 বা 2.2 এরকম কি দ্বিতীয় অধ্যায়ে মোট 4টা বর্ণনামূলক প্রশ্ন আছে। ওকে, তবে এই বর্ণনামূলক প্রশ্ন 4টা আসলে শিক্ষার্থীরা পড়ে, কিন্তু অ্যান্সার করবে না। অ্যান্সার করলে ওই একই ধাঁধায় পড়ে যাবে। ও কিন্তু বর্ণনামূলকে 5-এ 5 শিক্ষকরা দেবে না, বা ওর হয়ে ওঠে না। অথবাতে গিয়ে কি হবে? অথবাতে গিয়ে আমি লিখছি না, আমি সহজ করে ওদের বোঝাচ্ছি। অথবাতে গিয়ে ঠিক ওইরকম ভাবে এই যে 8টা শব্দ দেওয়া থাকবে, এই 8টা শব্দে থাকবে হচ্ছে ভুল বানান। ওকে, এই 8টা ভুল বানানের মধ্যে থেকে, এই 8টা ভুলের মধ্যে থেকে ওকে কয়টা করতে হবে? 5টি বানান শুদ্ধ করে করে দিতে হবে। হ্যাঁ, এখন ধরে নাও ওর বানান দেওয়া আছে, একটা হচ্ছে আবিষ্কার। আমাদের দেশের ছেলেমেয়েদের কি অবস্থা জানো তো? পড়ে না, কিন্তু ও মনে করছে যা থাকবে তা উল্টাই দিলেই হয়। আসলে উল্টাই দিলে হয় না। আবিষ্কার, এখানে দেখো দন্তস্বর যে ব্যবহার আছে, এইখানে আসলে আবিষ্কার বানানটি মূর্ধন্য ষ দিয়ে হবে। আমি জানি শিক্ষার্থীরা জানে, এটা একটা নমুনা হিসাবে আমি নিলাম। এই আবিষ্কারটা আসলে কেন মূর্ধন্য ষ হয়, সেই নিয়মটা আমি ওদেরকে ক্লিয়ার করে দিই। ওকে, তাহলে দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে বানান থাকবে,
এখানে বর্ণনামূলক এবং প্রশ্ন তারা থাকবে এখানে অথবাটাই choose কিন্তু করবে। আমি ওদের জন্য এখানেও 60 থেকে 70-এ যাব না, আমি 60টা শব্দ দিয়ে দিব এবং ওকে কিছু নিয়ম আমি শেখাবো, এই 60 থেকে 70টা শব্দের নিয়ম, এবং ওকে আমি বুঝিয়ে দিব, এইটার উপর ভরসা করবে। স্যার, আমি 5-এ হিসাব 5 পাবে। করতেছি, আমরা প্রথমে শিখছি 70টা ধরলাম, হ্যাঁ। আর এখানে 70 70 140 130টা হয়েছে। হ্যাঁ। ওকে, দেখি কতগুলো মানে করতে এটা হচ্ছে। প্রতি অধ্যায়ে তুমি যোগ করে করলে হবে না। না, আমি জাস্ট একটা ধারণা তাদের দিব। এইটা হচ্ছে এখন পর্যন্ত 130 আমরা একজন চলে আসছি। শিক্ষার্থী পরীক্ষার আগে আমার সাথে এই 60টা শব্দ তো আমি বোর্ডে লিখবো এবং ওদের বোঝাবো। রাইট, বিষয়টা তো এরকম না যে একদিন আমরা ক্লাস পাই দিচ্ছি, এটা পরীক্ষা নির্ভর, হ্যাঁ। এবং এই জিনিসটা তাকে পড়তেই হবে। করতে হবে আমার সাথে, তবে এতদিন পড়ে নাই, এই 1-2টা দিন তো পড়তে হবে আমার সাথে। রাইট রাইট, এটা ভালো এটি হলো লাগছে। বাংলা বানানটি। এটি কত নম্বরে থাকবে বলো তো? এটা 5 মার্কের, 5 মার্কে, কিন্তু প্রশ্ন নম্বর কত? এটা 2 নাম্বার। 2 নম্বর। হ্যাঁ, এটা বুঝতে হবে, এটা অনেকে বোঝে না। তাহলে 2 নাম্বার। হ্যাঁ, আচ্ছা, বাংলা বাংলা বানান বানান। ওরা বুঝতেছে আচ্ছা। ইনশাআল্লাহ। এরপরে চলে তৃতীয় আসো অধ্যায়। 3 নম্বর, দেখো ব্যাকরণিক শব্দ শ্রেণী। এখানে শ্রেণী বানানটি আসলে এইভাবে হবে না, শ্রেণী বানানটি এখন চেঞ্জ হয়ে গেছে। তুমি সায়েন্সের টিচার স্লাইড করেছো তো, তুমি আগের শ্রেণীতেই আছো। হ্যাঁ, এখানে শ্রেণী বানানটি কিন্তু এখন আচ্ছা, এটি ঠিক আছে। গ্রহণযোগ্য। ওকে, তোমরা একটু দেখে নিও। ওটিকে ভুল বলা যাবে না, হ্যাঁ, তবে ওইটা মূর্ধন্য হবে। এটি অনেকে লেখে, তোমরা আগে, আমরা ছোটবেলায় আমি ওইটাই এখন শিখছি। ওইটাই লিখি। হ্যাঁ, কিন্তু শ্রেণী বানান এখন এটা। আচ্ছা, এখন এইটা না আচ্ছা। আপডেট আছে, এটা ঠিক আচ্ছা, দিয়ে। এখন আসো ব্যাকরণিক শব্দ শ্রেণীতে। এটা কত নম্বর প্রশ্ন? এটা 3 তিন নম্বর নম্বর প্রশ্ন। প্রশ্ন। এবং এখানে অথবা আছে। হ্যাঁ, একেবারে মজার জায়গা তো ওইখানেই, এবং 5-এর রহস্যটা তো ওই ভেতরেই থাকে। আচ্ছা, বুঝছি। এইখানেও বর্ণনামূলক প্রশ্ন থাকবে, বুঝছো? Okay. এই জায়গাটাতে আমি বলি, এই যে ব্যাকরণিক শব্দ শ্রেণী, এটা মোট হচ্ছে 8 প্রকার। হ্যাঁ, 8 প্রকার। এবং তোমাকে বলি, তুমি চিনতে পারবা। ওই যে দেখবা গ্রামে অনেকের নাম কিন্তু ডকলাস, শহরে এসে হয়ে গেছে ডেভিড। হ্যাঁ, গ্রামে অনেকের নাম হচ্ছে আবুল, শহরে এসে হয়ে গেছে আকাশ। আচ্ছা, আমি একটু মেয়েদের ঠিক বলি আছে? তাহলে, যার নাম জরিনা সেটা এখন জারা। হ্যাঁ, জ্যাকুলিন। না না, জারা। ও, যারা যে সকিনা শখা। তো মজার ব্যাপার হচ্ছে ডগলাস থেকে ডেভিড, এটা খুব হ্যাঁ, ভালো ছিল। হ্যাঁ, ব্যাকরণ শব্দ শ্রেণী যেটা, এটা ছোটবেলায় তোমরা পড়েছো পদ প্রকরণ নামে। আচ্ছা। ওই যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটা আসলে মডিফাই করে এটাকে শব্দ শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, এবং এটা 8 প্রকার। এখানে এই 8 প্রকার শিক্ষার্থীদের পড়তে হবে। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক এবং আবেগ শব্দ। এই 8 প্রকার বর্ণনামূলকে থাকবে এইভাবে, যে বিশেষ্য কাকে বলে, কত প্রকার, কি কি, অর্থাৎ ডেফিনেশন এন্ড ক্লাসিফিকেশন। এটি করতে পারলে 5-এ 5 পাবে। কিন্তু ওই যে ঘেরাটোপ, বর্ণনামূলকে শিক্ষার্থীর গেলেই মার্কস কিন্তু আসবে না। ঝামেলা আছে। হ্যাঁ, এই জন্য সে চুজ করবে। হ্যাঁ, চুজ করবে সব সময় অথবা। বাহ। হ্যাঁ, অথবাতে গিয়ে কি থাকবে সেটি একটু জানাই। এটি 2 ধরনের প্রশ্ন থাকবে। Okay. 1 নম্বর, এইখানে মোট 8টা বাক্য দেওয়া থাকবে। যেমন আমি যদি বলি যে রবীন্দ্রনাথ, ওকে রবীন্দ্রনাথ, স্যার, আমি না আপনার পরিচয় লিখেন্দ্রনাথ দিতে চাই। হ্যাঁ, লিখেন্দ্রনাথ না? হ্যাঁ, পরে তো ভাবলাম যে না, এটা আর ভালো হবে না। রবীন্দ্রনাথ তো আর দুজন হয় না। হ্যাঁ, হ্যাঁ, দুজন হয় না। এখানে একটা অ্যাপোস্ট্রোফিস দেওয়া যায়, দুজন হয় না। এখন কথা হচ্ছে যে রবীন্দ্রনাথ তো দুজন হয় না, এরকম মোট বাক্য দেওয়া থাকবে 8টা। কয়টা বলো তো? 8টা। 8টা। এই 8টা বাক্যের ভিতরে ওয়ার্ডে আন্ডারলাইন করা থাকবে। উপরে লেখা থাকবে ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করো 5টা। 8টার ভিতরে কয়টা? 5টা। এটা কিন্তু বাক্য দেওয়া থাকবে, কিন্তু বাক্যের এই যে বাক্যের ভিতর যে কোনো একটি ওয়ার্ড, যেমন আমি বললাম চলো কোথাও একটু ঘুরে আসি, আচ্ছা, ওই গেলাম। কোথাও এর নিচে দাগ দেওয়া থাকবে। ও আচ্ছা। এখানে বলা হবে ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করো। ধরো এটা 1 নম্বর, তাহলে তোমাকে পরীক্ষার খাতায় 1 নম্বর লিখে এই রবীন্দ্রনাথটা কি বিশেষ্য, বিশেষ্য। তাহলে এখানে রবীন্দ্রনাথ কথাটি তুলে আমি সংক্ষেপে লিখলাম রবি। তারপরে স্যার, রবীন্দ্রনাথ এটা কি কথাটি আসলে যে তুলে পদ প্রকরণের ব্যাপারটা, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, হ্যাঁ। যে কোনটা বিশেষ্য, কোনটা সর্বনাম, সর্বনাম, ক্রিয়া, কোনটা ক্রিয়া, আবেগ বুঝতে শব্দ, এগুলো নির্ণয় করতে হবে। একটু কয়টা মনে বলো তো? পড়ছে, 5টা। 5টা। তাহলে 5টাতে কত কম সময় লাগবে না বলো? হ্যাঁ। এবং 5-এ 5 মানে পাওয়া এই সম্ভব? বর্ণনার থেকে তো অন্তত কম। অনেক কম সময়, এটা লিখতে 10-12 মিনিট লাগে, আর এই 5টা লিখতে 5 এবং মিনিটও লাগে। এটার জন্য স্যার আপনি কতগুলো ভান্ডার দিচ্ছেন? এটার জন্য আমি এরকম 50 থেকে 60টা দিব। ওকে, তাহলে স্যার 130 আমি মনে রাখতেছি। না না, তুমি মনে রাখো, সমস্যা নাই। 50, ঠিক আছে? 180 তে আসছি। ঠিক আছে? 3টা সেগমেন্টে না। আমরা 180টা শব্দতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেকটাই প্যাকেট। প্যাকেট হ্যাঁ, দিতে পারবো। তবে তুমি নির্ণয়ের সময় 50টা করেই ধরো, 50টা করে ধরো, কারণ না, আমি আমি এখানে- বেশি বেশি ধরতে চাই। আরেকটা ব্যাপার আছে এখানে। পরে আরেকটা ব্যাপার হচ্ছে, এটা কিন্তু প্রশ্ন এইভাবেও থাকে, আরেকভাবে থাকে। কেমন, আমি একটু তোমাকে বলি। সেটা হচ্ছে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে। হ্যাঁ, Okay, এখানে okay. একটা গল্প দেওয়া থাকবে। ধরো মানে রোদে ভিজে গেছি। আচ্ছা, রোদে রোদে ভিজা যায় না, রোদে- না? ও বৃষ্টিতে ভিজা যায়। রোদে পুড়ে গেছি। রোদে পুড়ে যায় না? হ্যাঁ। আচ্ছা, রোদেও ভেজা যায় যদি মনটা থাকে সাহিত্যে। আচ্ছা। তো আসো, এরকম একটা
অনুচ্ছেদ দেওয়া থাকবে, ঠিক আছে? ওকে, যদি এরকম একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, এই অনুচ্ছেদ থেকে বলবে বিশেষণ খুঁজে বের করো 5টি। 5টি, হ্যাঁ, এটা একটু কঠিন, বাচ্চাদের প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এখান থেকে বিশেষণ খুঁজে বের করো, অথবা বলবে বিশেষ্য খুঁজে বের করো, অথবা বলবে আবেগ শব্দ খুঁজে বের করো, অথবা সর্বনাম খুঁজে বের করো। কয়টি? 5টি। তাহলে 5 নম্বর, খুবই স্বল্প সময় লাগবে, এর জন্য কয়েকটা অনুচ্ছেদ ওদেরকে আমরা দেখাবো। তার মানে আমরা এখানেও পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলাম যে ব্যাকরণিক শব্দ শ্রেণীতে যেটা হচ্ছে বর্ণনামূলক আছে সেটাকে স্কিপ করে আমরা চলে যাবো অথবাতে। এবং অথবাতে কিন্তু আমাদের এখানে পদ প্রকরণের যে অংশটা রয়েছে সেখান থেকে স্যার বলেছে আমাদের আইডেন্টিফাই করতে হবে কোনটা বিশেষ্য, কোনটা বিশেষণ, কোনটা সর্বনাম বা কোনটা ক্রিয়া। এই যে স্যার, এই তুমি তো অনেক ভালোই পারতেছো। পরের স্লাইডে যাওয়া যায়। হ্যাঁ, এরপরে দেখো এই যে ছেলে মেয়েদের প্যারার যে অধ্যায়টি, নিশ্চয়ই নাম দেখে বুঝতে পারছো, এটা হচ্ছে গিয়ে সেই বাংলা। আমরা একটু শব্দ সিলেক্ট করে ফেলি। আচ্ছা আচ্ছা, দেখো চতুর্থ অধ্যায় মানে কি বলতো, এটা 4 নম্বর প্রশ্ন আকারে থাকবে। এই জায়গাটাতে বাচ্চাদের খুবই প্যারাদায়ক, একেবারে ছোটবেলা থেকে। দেখো উপসর্গ আছে, সমাস আছে এবং প্রত্যয় আছে, এবং তিনটাই খুব বিগ বিগ টপিক। এইটা 4 নম্বর প্রশ্ন থাকবে। ওই একই রকম কতে থাকবে হচ্ছে কি বর্ণনামূলক প্রশ্ন। হ্যাঁ, এইটার জন্য আমি স্টুডেন্টদেরকে সাজেশন দিব, বর্ণনামূলক প্রশ্ন থাকবে। এটার জন্য 2টা বা 3টা প্রশ্ন আমি সাজেশন দিব, ওর মধ্যেই আসবে। আচ্ছা স্যার, তার মানে কি এটা কি ওই যে সমাস আইডেন্টিফাই এখানে থাকবে তোমার? হ্যাঁ, এখানে প্রথমে থাকবে বর্ণনামূলক দ্বিগু সমাস, কোনটা বহুব্রীহি সমাস, ওটা অথবাতে থাকবে। ওটা অথবাতে। বর্ণনামূলকে থাকবে উপসর্গ কাকে বলে, কতবার কি কি, অথবা ছোটবেলায় পড়েছো উপসর্গের অর্থবাচকতা নিয়ে কিন্তু অর্থ দ্যোতকতা রয়েছে, প্রমাণ করো এইটা। অথবা সমাস এবং সন্ধির মধ্যে পার্থক্য, এমন ধরনের প্রশ্ন। স্যার আপনি এখানে কোনটা সাজেস্ট করবেন? আচ্ছা, আমি তো সব সময় অথবা, আমি অথবা, মানে এখানে নাম্বারটা তো আমি লালডা না, আমি কালাডা, ঠিক আছে? কারণ এখানে নাম্বার কাটার সুযোগ থেকে যাচ্ছে, এখানে থাকছে অথবা। অথবাই কি থাকে স্যার? অথবাতে আপনি এখানে যাবেন, কারণ হচ্ছে আপনি সমাস যে পড়ান, আমি তো এটা জানি যে কোনটা দ্বিগু সমাস, কোনটা হচ্ছে অন্তর্গত কর্মধারয়, অবৈভাব, বহুব্রীহি। আচ্ছা, এখানে মজার বিষয়টা গাইটাই উদাহরণ আছে আর কি, মনে হয়। হ্যাঁ, মজার উদাহরণ আছে। এইখানে বাচ্চাদের এই যে দেখো যে সমাসটি, এখানে মোট 8টা দেওয়া থাকবে, লেখা লাগবে 5টা। হ্যাঁ, এর মধ্যে থেকে 5টি। এবং আমি এটার জন্য ওইরকম মোটামুটি 60-70টার মতো সমাস নিয়ে ওদের সাথে আলোচনা করব, সমাসের কিছু বেসিক ব্যাপার আলোচনা করব। হ্যাঁ, তবে বাচ্চাদের খেয়াল রাখতে হবে এইখানে সমাস ব্যাস বাক্য সহ নির্ণয় করতে হবে 5টা, এটাও আসতে পারে। আবার এইরকম 8টা শব্দ দেওয়া থাকবে, এটা সমাস না এসে আবার প্রত্যয়ও আসতে পারে, এখান থেকে 5টা। হ্যাঁ, প্রত্যয়ও আসতে পারে, যে কৃত প্রত্যয় না তদ্ধিত প্রত্যয়, সেটা ভেঙে চিহ্নিত করতে হবে। তাহলে এই অধ্যায়ে আমাদের সমাসেরও সাজেশন নিয়ে আলোচনা করব, প্রত্যয় নিয়েও আলোচনা। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই অধ্যায়টা অ্যাডমিশনেও ভীষণ গুরুত্বপূর্ণ। একাডেমিকে প্যারা ছেলেমেয়েরা এই অধ্যায়টাতে খায়, তো প্যারা খেয়েছো, পড়ার পরেও খেয়েছো, সেটা থেকে উদ্ধার করব। আর যারা একেবারে ডুবে আছে তাদেরকে উদ্ধার করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ স্যার, চলো আমরা পরের অধ্যায়ে চলে যাই। ফুল চন্দনের কোঠা পড়ুক। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো স্যার বাক্যতত্ত্ব, এরপরে খুবই মজার একটা অধ্যায়, এটা আমার খুবই ভালো লাগে। তাই না? এখন ইয়ে করেন, এটা খুবই মজার একটা অধ্যায়, বাক্যতত্ত্ব। আচ্ছা, এইখানে একটু আমি বলি, বাক্যতত্ত্বে এই একই ভাঁজ শিক্ষার্থী জানতে হবে। এটা 5 নম্বর প্রশ্ন তোমাদের থাকবে। এইখানে এই যে কতে তোমার বর্ণনামূলক যে প্রশ্নটা থাকবে, একটু লক্ষ্য করো। এই বর্ণনামূলক প্রশ্নে মোটামুটি মোটের উপরে 3টা প্রশ্ন পড়তে হয়। হ্যাঁ, 3টা। হ্যাঁ, বাক্য কাকে বলে, কত প্রকার কি কি, গঠন অনুসারে বাক্য কত প্রকার, বা অর্থ অনুসারে বাক্য কত প্রকার। স্যার এটা কি হচ্ছে সেন্টেন্স ইংলিশে অ্যাসার্টিভ সেন্টেন্স? হ্যাঁ, সেন্টেন্স যেটা আর কি। হ্যাঁ, বাংলার ক্ষেত্রে ইংরেজিটা বিবৃতিমূলক। হ্যাঁ, বিবৃতিমূলক বিভিন্ন বাক্যগুলো থাকবে। অর্থবোধক নাকি প্রশ্নবোধক? অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিন্যাস, গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিন্যাস এবং বাক্যের গুণাবলী। এইটার অথবাতে কি থাকবে? অথবা আমি তোমাকে বুঝাই, এই অথবাটা ইংরেজিতে আমি প্রথমেই বলি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ওই যে সিম্পলস থেকে কম্পাউন্ড থেকে কম্পাউন্ড, হ্যাঁ, এগুলো। বা অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ, এরকম। হ্যাঁ, অ্যাফার্মেটিভ, এরকম। তো বাংলার ক্ষেত্রে অথবাতে এখানে কি? এখানে হাবোধক নাবোধক আছে না? হ্যাঁ, অস্তিবাচক আর নেতিবাচক বলে বাংলায়। আচ্ছা, অস্তিবাচক এবং নেতিবাচক বাক্য বলে, প্রশ্নবাচক বলে। এইখানে কি থাকবে আমি তোমাকে বলি। এইখানে অথবাতে থাকবে হচ্ছে মোট এরকম 8টা সেন্টেন্স দেওয়া থাকবে, মানে বাক্য দেওয়া থাকবে, বুঝছো? হ্যাঁ, এই যে বাক্য দেওয়া থাকবে, এটা ধরো অস্তিবাচক বাক্য, এখানে ব্র্যাকেটে লিখে দিবে হচ্ছে নেতিবাচক করো। তার মানে অস্তিবাচক এই বাক্যটাকে নেতিবাচক করে দিতে হবে। অথবা এখানে বাক্য আছে, এখানে করতে বলবে সরল, তার মানে এই বাক্যটা হয়তো বা জটিল বা যৌগিক আছে, ওটাকে সরল করতে হবে। অথবা সরল বাক্য আছে, এটাকে বলবে কি জটিল বাক্য করতে হবে। অর্থাৎ এই ডান পাশের যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, মানে আমরা বাক্যর মেইন কথা হচ্ছে পরিবর্তন করতে হবে। এবং এই বাক্য পরিবর্তনের জন্য আমি শিক্ষার্থীদের কিছু বেসিক ধারণার সাথে সাথে মানে
স্টুডেন্টরা তো বাক্য যে কোনোটা আসতে পারে, আমার সাজেশন থাকবে এখানে 60-70টা বাক্য থাকবে, তবে আমি ওদের বেসিকটাও ক্লিয়ার করব যে একটা বাক্য থাকলে আসলে বাচ্চাদের কিভাবে পরিবর্তন করতে হয়। ঠিক আছে, বুঝতে পারছি। এই হচ্ছে আমাদের এটা ছিল পঞ্চম বাক্য অধ্যায়। তত্ত্ব। এরপরে চলে যাই, আমরা চলো ষষ্ঠতে যাই, ষষ্ঠ অধ্যায়ে চলে যাই। অপপ্রয়োগ আর শুদ্ধ হ্যাঁ, প্রয়োগ। এটা খুবই মজার অধ্যায় এবং তোমাকে একটু বলে রাখি, আমাদের বিসিএস পরীক্ষার্থীদের এটা ফার্স্ট অধ্যায়। ওরে বাবা, যারা বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করে তাদের প্রথম অধ্যায় হচ্ছে এটি। হ্যাঁ, আচ্ছা, এটা খুবই মজার, এখানে কোনো বর্ণনামূলক প্রশ্ন নেই। এইখানে স্টুডেন্ট আর অথবাতে যাবে যাবে, বরং অথবাতে গেলেই একটু কঠিন হবে ওদের জন্য, আচ্ছা। সেটা আমি বুঝাই দিচ্ছি, তোমাকে বুঝাই দিচ্ছি। এই জিনিস- তুমিও মাঝে মধ্যে যদি তোমার শিক্ষার্থীরা বাংলা একটু আসে, আজকের পর তুমি বুঝাতে পারবা। দেখি, আচ্ছা, try করি, এইখানে try করি। 6 নম্বর প্রশ্ন থাকবে। হ্যাঁ, 6 নম্বর প্রশ্নে যেটি থাকবে আটটা থাকবে। সেটি হচ্ছে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ। এইখানে মোট 8টি বাক্য দেওয়া থাকবে। আমাকে চুজ করতে হবে 5টা। আচ্ছা, 8টি বাক্য কি দেওয়া থাকবে সেটা শোনো। 8টি বাক্য দেওয়া থাকবে হচ্ছে 8টা হইছে। আচ্ছা, 8টা বাক্য থাকবে, 8টাই আল্লাহর ওয়াস্তে ভুল। ঠিক আছে, এবং এই ভুল, এই দোষ, নানা দোষে দুষ্ট থাকবে। আচ্ছা। কখনো বানানের ভুল, কখনো বাহুল্য দোষ, কখনো গুরুচণ্ডালী দোষ, কখনো পুরুষ স্ত্রীবাচক মানে লিঙ্গজনিত ত্রুটি বলে যেটাকে, অনেক এই ঝামেলা। বিভিন্ন বাগধারা এটা তো পুরোটাই ঝামেলা। না, ঝামেলা না, এটা খুবই মজার। ওই যে ছোটবেলায় শপথ করছি না যে সদা সর্বদা দেশের সেবায় নিয়োজিত থাকিব, আসলে সদা মানেও সদা, সর্বদা মানেও সদা, মানে সদা সদা দেশের সেবায় এই নিয়োজিত থাকিব। জিনিসগুলো মাথায় রাখতে আবার তোমরা বলো না এখানে শুধুমাত্র পদার্থবিজ্ঞান পড়ানো হয়, শুধুমাত্র কথাটা ভুল। শুধু মানেও শুধু, মাত্র মানেও শুধু। আচ্ছা। ওই যে বলে না আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি, আসলে এটা ঠিক না। হ্যাঁ, শুধু শুধু তোমাকে তো আমি ভালোবাসতে পারি না। না, না, ঠিক তো আছে। বাচ্চারা, যেটা এটাই। বোঝাতে চাচ্ছি, তোমরা এই অধ্যায়টা জানো। এইখানে মোট বাক্য দেওয়া থাকবে 8টা, ভুল বাক্য থাকবে, তোমরা সকলেই জানো। এই ভুল বাক্যগুলোকে কিভাবে শুদ্ধ করে তুলতে হবে সেটার আমার সাজেশনের সাথে সাথে আমি তোমাদেরকে এমন কোনো কন্টেন্ট তোমাদের মাথায় আমি দিব যেগুলো দিয়ে তোমরা খুব সহজেই এগুলো কি ওভারকাম করতে পারবা। এইবার আসো, এটা কি অথবা আছে? হ্যাঁ, অথবা আছে, এবং এই অথবাটা বরঞ্চ একটু কঠিন। আচ্ছা, তার মানে এটা আমরা চুজ করব। এটা আমরা চুজ করব কারণ এটা এক বর্ণনা প্রকার আমি বলে দিচ্ছি, তোমরা এটাই করবা। এটাই কাহিনী করবো। শেষ। আর অথবাতে কি থাকবে? অথবাতে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে। আচ্ছা। এই অনুচ্ছেদে কোথায় ভুল, কোথায় দাড়ি, হ্যাঁ, সেমিকোলন, এটা এগুলো ঝামেলা। সব খুঁজে বের করতে এটা ঝামেলা, এটা ঝামেলা। তাহলে এই অধ্যায়টা নিয়েও আমাদের সাজেশন রেডি আছে। আমরা শুধু ক্লাসে এখন দেওয়ার পালা এবং তোমাদের অপেক্ষার পালা। তার মানে স্যার আমরা মোটামুটি এই যে ব্যাকরণ অংশটা 30 মার্ক, 30 নম্বরের আমি এই জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ। এবং স্যার আমি যদি ভুল করে না থাকি আমি বলি, আপনি শুনেন। তার মানে আমরা 1 নম্বরে যেটা করব সেটা হচ্ছে অথবা, 2 নম্বরে অথবা, 3 নম্বরে অথবা, 4 নম্বরে অথবা, 5 নম্বরে অথবা, 6 নম্বরে এসে প্রথম আমরা প্রথমটা অ্যান্সার করব, অথবা কেউ ইচ্ছা করলে করতে করতে পারে। পারে। তবে এটা সবচেয়ে তবে এই যে নাম্বার 6টা তোলার জায়গা। অধ্যায়, 6টা কারণ অধ্যায়, আমি যখন যেখান থেকে 8টার মধ্যে 5টা চুজ করতেছি সেখানে 5 কে 5 এবং আমি রিকোয়েস্ট করব এই শিক্ষার্থীরা খাতার সময় অবশ্যই 1 নম্বর থেকে শুরু করে 6 নম্বর পর্যন্ত খাতায় ধারাবাহিকভাবে লিখবে। শিক্ষকরা কিন্তু খুব বিরক্ত হন যদি তুমি প্রথমে সমাস দিয়ে শুরু করলা, হ্যাঁ 5 নম্বর দিয়ে, এই খাতা উল্টাপাল্টা করা যাবে না। এই জন্য আমি ধারাবাহিক প্যাটার্নটা দেখালাম, প্রশ্ন প্যাটার্নটা দেখালাম, যেন সে আসলে চুজ করতে Yes. গুছানো ভাবে। এইবার নির্মিত অংশে স্যার, চলে আমরা যাবো। নির্মিততে যাবো। নির্মিত অংশে ছেলেমেয়েদের খুব দুর্দান্ত একটা বিষয় আমি আজকে আলোচনা করব। সেটা হচ্ছে নির্মিত অংশে প্রথমেই আসি 7 নম্বর। হ্যাঁ, 7 নম্বর অধ্যায় কি থাকবে আমি সোজা করে প্রথমে লিখি, এই যে পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ, এবং এটার অথবা আছে, কিন্তু প্রত্যেকটার অথবা আছে। মজার বিষয় হলো অথবা এখানে থাকবে কি অনুবাদ। বলো তো তুমি কোনটা করবা? পারিভাষিক শব্দ। ইয়েস, অ্যাবসলিউট। এখানে পারিভাষিক শব্দ মানে এখানে মোট 15টা শব্দ দেওয়া থাকবে ইংরেজি, যেটার বাংলাতে কনভার্ট করতে হবে, এবং 15টা দেওয়া থাকবে। এর ভিতরে কয়টা অ্যান্সার করতে হবে? 10টা অ্যান্সার করতে হবে। এটার জন্য আমার ছেলেমেয়ের জন্য সাজেশন রেডি আছে। আমি যেই ওয়ার্ডগুলো দিব 50 থেকে 60টা, এই 50 থেকে 60টা ওয়ার্ডই ওরা এখান থেকে দেখে যাবে, 10-এর মধ্যে 10 ও পেয়ে যাবে। এখানে নম্বর কাটার কোনো চান্সেস নেই। বাহ, তার মানে এখানে একেবারে একটা করে নাম্বার হচ্ছে তাহলে 0.5। না 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 না, একটাতে 1 নম্বর করে। না, ও আচ্ছা, এটা 15টার ভিতর 10টা অ্যান্সার করতে হবে। এটাতে 10 ওটা তার 5-এ নাই, আমি তো 5-এ চলে গেছি। হ্যাঁ, এটা 10-এ চলে আসবে। ঠিক আছে, নেক্সট অধ্যায়ে চলে যাই। চলো, তাহলে হচ্ছে এটা 7 নম্বর। হ্যাঁ, তোমরা সবাই জানো। তারপরে এরপরে 8 তো নম্বর। মজা, বাচ্চাদের সমস্যা কিন্তু এখান থেকেই শুরু। সেটা হচ্ছে 8 নম্বর অধ্যায়। তোমাকে আমি একটু সময় দিবা, আমি একটু লিখি। সেটা অবশ্যই, হচ্ছে অবশ্যই। এই যে অভিজ্ঞতা বর্ণনা। হ্যাঁ, এইটা অথবা কি এখানে থাকবে হচ্ছে দিনলিপি। দিনলিপি, এখানে একটা মজার বিষয় আছে, খেয়াল করতে হবে। হ্যাঁ, দিনলিপি। ওকে, এইটার অথবাতে যেতে হবে। অথবাতে থাকবে হচ্ছে প্রতিবেদন। প্রতিবেদন, আচ্ছা। প্রতিবেদন অবলিক ভাষণ। এবার মজার বিষয়টা দেখো তো, এখানে কয়টা কন্টেন্ট আছে? এখানে তো 4টা আছে। স্টুডেন্টদের এই 4টার ভিতর পরীক্ষায় কয়টা আসবে জানো? 2টা। অ্যান্সার করতে হবে কয়টা জানো? একটা।
এখন আমি এটা একটু বলি, অভিজ্ঞতা বা দিনলিপি আসতে পারে না, হ্যাঁ রাইট রাইট, একটা অভিজ্ঞতা আসবে বা দিনলিপি অবশ্যই। আসবে, আবার অথবা থাকবে এই দুটোর মধ্যে প্রতিবেদনের কোনো একটা। মধ্যে তার মানে একটা তাকে আসবে। চারটাই পড়তে হয়ে না, যাচ্ছে না, না, আলটিমেটলি। না, এখানে একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। ওকে ছেলেমেয়েরা এখন কি করছে যে এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, ওপরে গেছে দিনলিপি আর পড়ে গেছে প্রতিবেদন। আর আসলে মনে করেন আসলে অভিজ্ঞতা এটা জরিনা কট খেয়ে যাবে কিন্তু, ঠিক আছে? শুধু জরিনা থাকবে না, মামুর বুঠারাও থাকবে। আচ্ছা, তার মানে কি আমরা এখানে এই বুদ্ধি আচ্ছা, তিনটা বুদ্ধিটা হচ্ছে প্রথমে শিক্ষার্থীকে জানতে হবে বেশি নম্বর কোনটাতে আসলে ও পেতে পারে, এইটা হচ্ছে 1 নম্বর চয়েস। প্রতিবেদন হ্যাঁ, প্রতিবেদন জানি একটু ঝামেলার, এখানে 3-4 রকমের প্রতিবেদন আছে, আমি But- বাচ্চাদের but দেখাবো, এটা 1 নম্বর choice। বাট এটা 1 নম্বর চয়েস। এখানে না 10-এ 10 পাওয়া যেতে পারে। এবং Okay. সেকেন্ড, যদি কোনো কারণে ভাষণ চলে আসছে, প্রতিবেদন আসে নাই, ওপর থেকে সেক্ষেত্রে চয়েস করতে পারে কি দিনলিপি, দিনলিপিতেও কি ভালো নম্বর আসে। তার মানে আমরা এই অপশনে এটা 1 নাম্বার, এই অপশনে হ্যাঁ, এটা এক হ্যাঁ, কিন্তু বাচ্চাদেরকে না আসলে এগুলো পরীক্ষার জন্য শেখে না, আসলে বাস্তবতায় এগুলো নিজের ব্যক্তি জীবনের জন্য শিখতে হয়। এই জন্য আমি 4টাই বাচ্চাদেরকে শেখাবো। তবে আমি রিকমেন্ডস করব প্রতিবেদন এবং দিনলিপির প্রতি সে বেশি গুরুত্ব দিবে। আসলে অনেক ছেলেমেয়েরা চিন্তা করে কি যে অভিজ্ঞতাটা সহজ লাগছে, এটা লিখে ফেলি। তো এই তুমি দেখো অনেক সময় হয় কি যে আমি তো ভালো পড়ি নাই, ফাঁকিবাজি করছি, সে সময় অভিজ্ঞতাটা লিখে ফেলি, কিন্তু এই অভিজ্ঞতাটা আসলে লেখা যাবে না। বরঞ্চ তুমি প্রতিবেদন, একটু কষ্ট হোক বাবা, আমি তো শিখাই দিব, আবার এই যে দিনলিপি এটা, তবে আমি 4টাই শেখাবো, এর ভিতর থেকে এইটা আর এইটা তোমাকে গুরুত্ব দিতে হবে। Okay. অর্থাৎ এটা কিন্তু 10 নম্বর, এবং এখানে কিন্তু 10-এ 10 পাওয়া পসিবল হবে যদি পাই টু পাই ও লিখতে পারে। হ্যাঁ, সেই ব্যবস্থা আমি করে দিব, হ্যাঁ, সেই ওইটা প্রসেসটা আমি দেখাই দিব। নেক্সট করো। তাহলে আমরা হচ্ছে যে এবার 9 নম্বরে আছে। আচ্ছা, এবার 8 নম্বর গেল, এবার 9 নম্বর। 9 নম্বরে এটাও 10 নম্বরের জন্য, এইখানে যেটা থাকবে সেটা হলো বৈদ্যুতিন চিঠি। আচ্ছা, বৈদ্যুতিন চিঠি এইটা থাকবে, এইটার অথবাতে থাকবে আমাদের হচ্ছে, সময় বৈদ্যুতিন চিঠি মনে হয় ছিল না, ছিল কি? হ্যাঁ তোমাদের মনে হয় ছিল না, এখন এগুলো আপডেট হয়েছে, তাই তো? একটু আপডেট হয়েছে, বৈদ্যুতিন চিঠি ছিল না। এরপরে থাকবে হচ্ছে খুদে বার্তা। খুদে বার্তা আবার অন্য কিছু মনে করো না, ওই যে টুং 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 SMS, হ্যাঁ আচ্ছা, SMS আর কি, ওই যে 37 টাকা রিচার্জে 37 টাকা বোনাস পেতে ডায়াল করুন, হ্যাঁ ওইটা। হ্যাঁ, প্রচার করে দিন, ঠিক আছে, তাহলে সমস্যা নেই। এবার হচ্ছে তোমার একটা থাকবে আবেদনপত্র, হ্যাঁ, আর একটা থাকবে হচ্ছে তোমার হচ্ছে চিঠি, ওই যে ছোটবেলায় যে চিঠি একজন একজনকে হ্যাঁ, চিঠি লিখছে। একটা মজার হিস্টোরি বলি তোমাকে। আমি যখন বরেন্দ্র কলেজে গেস্ট টিচার ছিলাম, আচ্ছা। হ্যাঁ, তখন একজনকে লিখতে দিয়েছিলাম যে মায়ের মৃত্যুতে সমবেদনা জানিয়ে বন্ধুর নিকট চিঠি লেখো। আচ্ছা। চিঠি লেখার পর লাস্টে গিয়ে সে লিখেছে, আজ আর বিশেষ কিছু লিখছি না, অবশেষে তোমার আব্বু আম্মুকে আমার সালাম জানিও। যাই হোক, আমি ওকে 0 দিয়েছিলাম। তো এবার আসো বৈদ্যুতিন চিঠি, খুদে বার্তা, তার মানে বুঝতে পারছো এই দুইটার ভিতর থেকে যে কোনো একটা আসবে, হ্যাঁ। অথবাতে এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা আসবে। আমি রিকমেন্ড আমাদের সময় করব, তো খুব আবেদনপত্র ছিল, এখন হ্যাঁ এইটাই এখন আমি স্টুডেন্টদের রিকমেন্ড করব, ছেলেমেয়েরা সবসময় সহজ খোঁজে, আগে যা পড়ছে তাই খোঁজে না। এই যে আমি নিয়ম শিখিয়ে দিব বৈদ্যুতিন চিঠির, এবং এইটা তোমরা অ্যান্সার করবা, এটা 10-এ 10 পাওয়া পসিবল, 10-এ 10 পাবে, ঠিক আছে? এইটাতে, এবং তারপরে রিকমেন্ড করব এইটাতে, ওকে। ঠিক আছে? এই যে বৈদ্যুতিন চিঠি, তাহলে বৈদ্যুতিন চিঠি লিখতে হবে অথবা খুদে বার্তা, তবে এইটা আসবেই পরীক্ষায়। আমি খুবই সহজ, এটা খুবই মজার, যেভাবে দেখাই দিব ওইভাবে লিখতে পারলে 10 নম্বর ওর কাটবে না, ঠিক আছে? অথবা এটা মিস্টেক করলে আবেদনপত্র লিখবে, এটাও 10-এ 10 পাওয়া যায়। তার মানে আমরা এখানে বলতে পারি যে বৈদ্যুতিকটা বেশি গুরুত্ব, খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা খুবই সহজ এবং মজার, খুবই অল্প সময় লাগবে, একটু স্কেল টানার সময় লাগে, বাদ বাকি এটা সহজ। নেক্সট অধ্যায়ে চলে যায়, এটা 9 নম্বর, 10 নম্বরের জন্য। 10 নম্বর। এরপরে আমরা চলে আসছি 10 নম্বর অধ্যায়ে, এই ছোটবেলার পড়াশোনা, বুঝছো? এইখানে থাকবে হচ্ছে, তুমি চিনে ফেলছো, তুমি এই যে দেখো, এটা কি সারাংশ অথবা কি সারমর্ম। তোমরা জানো যে গদ্যাংশ হলে সারাংশ আর কবিতা হলে সারমর্ম, লেখা থাকবে, এই দুইটা অথবাতে চলে যাবে, অথবাতে গিয়ে থাকবে হচ্ছে ভাব সম্প্রসারণ। এইবার মজার কথাটা তোমাদের বলি, সবাই বলে যে এইটা লিখলে ভালো নাম্বার পাওয়া যায়, কিন্তু আমি সবসময় স্টুডেন্টদের বলি পরিশ্রম সৌভাগ্যের প্রশ্ন, ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাইফ, না এই জিনিসগুলো আছে। এবার শিক্ষার্থীরা একটু শোনো, তারপরে হচ্ছে বিদ্যান, সারাংশ কি যেন দুর্জন বিদ্যান হলো পরিত্যাজ্য। আচ্ছা,
সারাংশ সারমর্ম অনেকেই তোমাকে পরামর্শ দিতে পারে, বাট আমার রিকমেন্ডস এবং আমি খুব ভালো করেই তোমাদের বলে দিই, আমার শিক্ষার্থীদের ভাব সম্ভাষণ লিখতে বলি। এটার কাঠামো আমি দাঁড় করে দিব কিভাবে লিখতে হয়। আর অনেকেই এটার মধ্যে কি কোনো ইস্যু আছে? হ্যাঁ, ইস্যু আছে, আমি ইস্যুটাই পরিষ্কার করছি শিক্ষার্থীদের। সারাংশ সারমর্ম আসলে অনেক শিক্ষার্থী যারা একটু কম পড়েছে ওরা মনে করলো যে অল্প সময় একটু লিখে দিচ্ছি, সময় সেভ হচ্ছে। আসলে তুমি বলো তো, সারাংশ সারমর্ম 10, ভাব সম্প্রসারণেও 10। আমি সারাংশ লিখতে আমি 3 থেকে 4 লাইন লিখে থাকি, তার বেশি কিন্তু লিখি না। হ্যাঁ, এবার ভাব সম্প্রসারণ যে লিখছে সে মিনিমাম 3 পৃষ্ঠা লিখছে। হ্যাঁ। বলো তো, প্রত্যেকটা পরিশ্রমের একটা ফিডব্যাক দেওয়া উচিত না? অবশ্যই, একজন অবশ্যই। শিক্ষক হিসেবে আমি তাই মনে করি, তাই। এবং এই জন্য শিক্ষার্থীদের এটা বেছে নিতে হবে। হ্যাঁ, এটা ভালো কথা। আর যেমন সারাংশ তো হয় কি, আবার এটাতে অনেক গভীর কথাবার্তা বলা লাগে, গভীর থাকে। আসলে ওই গভীরতায় অনেক সময় প্রবেশ করা যায় না, প্রবেশ করতে পারি না। দেখা যাচ্ছে আমি আমার মতো করে একটা লিখছি, স্যারের পছন্দ হয়নি, পছন্দ হয় মুশকিল। ভাব সম্প্রসারণ অলওয়েজ বেস্ট। এখানে তো মিনিমাম 8 বার কিন্তু তোলাই না, এখানে 9 পাওয়া পসিবল হবে, তবে সেই ক্যাপাসিটিটা ওদের তৈরি করে দিতে হবে। তাহলে আমরা এখানে তাকে রিকমেন্ড করতেছি ভাব সম্প্রসারণ। নেক্সট তারপরে চলে যাই। আমরা কি করব? এইবার একেবারে 11তম অধ্যায় যেটা থাকবে সেটা হচ্ছে খুবই ইজি জিনিস, স্টুডেন্টদের একটু কঠিন লাগে, সরি। এটা হচ্ছে সংলাপ। হ্যাঁ, সংলাপ। হ্যাঁ, সংলাপ মানে ডায়ালগ। অবলিকে থাকবে হচ্ছে খুদে গল্প। আসলে খুদে গল্প বলতে খুদে গল্প, আচ্ছা, এখন- বাস্তবতা এটা খুদে গল্প না। আচ্ছা, এগুলো তো মনে আপডেট না? আগে যে হ্যাঁ। খুদে গল্পগুলো কি এটা কি শর্ট আগে ছিল না, এটা কমপ্লিটিং স্টোরি। ও আচ্ছা, কমপ্লিটিং। ইংরেজিতে তোমরা যেটা করছো ওটা বাংলাতে এখন কমপ্লিট। সংলাপ মানে তো বুঝছো ডায়লগ। ডায়লগ, আমাদের এখানে ডায়লগ ছিল, এখন ডায়লগ নাই বলতে। হ্যাঁ, এখন শিক্ষার্থীদের আমি অনুরোধ করব, আসলে এইটা তো নিজেকে তৈরি করতে হয় এবং সময় সাপেক্ষ। সংলাপটাতে ভালো এখানে নাম্বার এটাই comfortable। তবে এই সংলাপের ক্ষেত্রে শিক্ষার্থীরা যেটা করে, এই যে গদবাঁধা নোট দেখে পড়ে যায়, এই হুবহু নোট দেখে পড়ে যাওয়াটা কিন্তু সংলাপ নয়। সংলাপের ভিতরে একটু প্রাণ আনতে হয়, একটু ন্যাচারাল ব্যাপার ঢোকাতে হয়। কিভাবে ঢোকাতে হয় সেটা আমি ক্লাসে তোমাদের ক্লাসে ইনশাআল্লাহ দেখাবো, এগুলো দেখাবো। এবং সর্বশেষ আমরা এবং 11 সবচেয়ে বড় অধ্যায় 11 গেল, এবার 12তম অধ্যায় প্রবন্ধ হচ্ছে- রচনা কি? হ্যাঁ, এইটা হলো প্রবন্ধ রচনা। এইটা এবং প্রবন্ধ রচনা নিয়ে আমার অনেক কথা আছে এই সংক্ষেপে। সেটা আমার হলো, এখানে একটা ছোট প্রশ্ন আছে। হ্যাঁ, যেমন প্রবন্ধ রচনাতে কি বিষয়টা এরকম যে আমি যত পাতা লিখবো তত নাম্বার পাবো? আচ্ছা, এটা তো আছে। আর যত point লিখবো তত নাম্বার আমি পাবো। একটু বলি, শুনে নাও, সব অ্যান্সার তুমি পেয়ে যাও। তোমার মনের ভিতরে কুতকুত করছে আমি জানি, স্টুডেন্টের মতোই অনেক সময়। এখন তুমি না অনেকটা স্টুডেন্টের জায়গায় দাঁড়ায় গেছো। হ্যাঁ, আমার মানে এটাই কাজ আসলে। হ্যাঁ, আমি স্টুডেন্টের এটাই জায়গায় করি। দাঁড়ায় গেছো। এবং ম্যাক্সিমাম টিচার গুলো আচ্ছা। বলে তুই এত উদয় প্রশ্ন করিস, আমি বলি দেখ এগুলো না করলে তো আসলে। আচ্ছা, এইবার আমি তোমাকে মজার বিষয় বলি। প্রথমত আমি জাস্ট 6টা সাজেশন দেবো রচনায়, জাস্ট 6টা, এবং এর ভিতরে 3টা আসবে সব বোর্ডে। বলেন সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে? মাশাআল্লাহ। তো এখন বিসমিল্লাহ বলে শুরু করি। দেখো, প্রবন্ধ রচনা মানে বুঝতে হবে এইটি হচ্ছে একজন লেখকের নিজস্ব চিন্তা চেতনা। যখন তোমাকে কোনো কন্টেন্ট নিয়ে প্রবন্ধ রচনা লিখতে দিচ্ছে, এটা তোমার নিজস্ব চিন্তা চেতনা। এখন তুমি যদি 8-10টা ছেলেমেয়ের মতো গদবাঁধা নোট দেখেই শুরু করে দাও, তাহলে কিন্তু তুমি ভালো নাম্বার পাবে না। এইখানে একটা প্রবন্ধ রচনায় কি করে আসলে 20-এর মধ্যে 18 অ্যাচিভ করা যায় তার কিছু ফর্মুলা রয়েছে। যে রচনাটা 18 possible? হ্যাঁ, 18 পর্যন্ত পসিবল। না হলে আমার ছেলে, আমার গত বছর একটা মেয়ে রাজশাহী বোর্ডে 198 পাইছে। 198 বাংলাতে? হ্যাঁ, তার খাতা আমার কাছে আছে। 198 পাইছে, মানে গড় মার্কস 99 করে পাইছে। তাহলে 18-19 না পাইলে কি ওর হয়েছে? ওর খাতা আছে, তোমাকে আমি দেখাবো। জিন না, ও আসলে রাজশাহী কলেজের টেস্টে সেকেন্ড হয়েছিল মেয়েটা। তো যাই হোক, আমি পরে আলোচনায় আসছি। নিয়ম টিয়ম মেপে এগুলো লিখছে আর কি। ওর খাতা দেখলেই তুমি বুঝতে পারবা। এবং এইখানে এর গাইডলাইনে তো আমি ছিলাম। মাশাআল্লাহ। একটা রচনা তুমি কিভাবে লিখবা, কত পৃষ্ঠা লিখবা, এবং রচনা কিভাবে বড় করতে হয়, রচনার স্টার্টিং এবং এন্ডিং, এগুলো আসলে মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করে। এখন তোমার স্টার্টিং এবং এন্ডিং তোমার মতো নয়, গাইডের মতো, তাহলে তো তোমাকে মার্কস দেবে না। তো তোমার স্টার্টিং এবং এন্ডিংটা কেমন হবে, এবং ভেতরে রচনার কি কি কন্টেন্ট, কি কি তথ্যপত্র রাখতে হয়, ঠিক কত বড় করতে হয়, এই নম্বরটি পাওয়ার জন্য সেটি আমাদের ক্লাস ভিত্তিক আলোচনায় থাকবে। ঠিক আছে? তুমি মানে যদি স্যার, আমার আমরা ওই একটা- ক্লাসটাকে কোড করতে পারো, পালন করতে পারো, আমার শিক্ষার্থীর মতো, আমার অফলাইন শিক্ষার্থীর মতো, তোমরাও কিন্তু সেই নাম্বারটি তার পেতে মানে পারো। স্যার আমি যদি বলি, দেখেন যখন আমাদের ফিজিক্সের অঙ্ক করার সময় আমি যে জিনিসটা বলি, চিত্রটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইস্যু। যে আমি যখন একটা অঙ্ক তাকে বলতেছি, তখন কিন্তু আমি যখন চিত্রর সাথে ব্যাখ্যা করে দিই, তখন তার মাথায় কিন্তু খুব ইজিলি ব্যাপারটা প্রবেশ করে। তার মানে আপনি এটা বলতে চাচ্ছেন যে প্রবন্ধ রচনাতে আমরা 18 তুলতে গেলে আমাদের অবশ্যই এর মধ্যে কিছু অবশ্যই একটা একটা ব্যাপার কাঠামো আছে। রয়েছে। আচ্ছা, আমি তোমাকে বলি, বই পড়া একটা প্রবন্ধ না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তিনি ওই বই পড়া কন্টেন্ট নিয়ে লিখে গেছে না ওনার মতো করে? হ্যাঁ, লিখে তো গেছে। এই ব্যাপারটাও ওইটাই, কিন্তু আমরা কি করতেছি, গাইড থেকে মানুষেরটা নিয়ে পড়তেছি, ব্যাপারটা তার তা মানে নয়। স্যার আপনি এখানে এমন একটা মেন্টরিং করতেছেন, এখান থেকে নিজের মতো একটা জিনিস তাকে মিশ্রিত তৈরি করে করে দিব, তৈরি করে দিব। হ্যাঁ। সে যদি আসলে মিলাইতে পারে,
বা লিখতে পারে এবং আই থিঙ্ক। এবং শেষের যে সাজেশনটি আমি দিচ্ছি না, এটা তো অফলাইন বাচ্চাদের সাথে সাথে অনলাইন বাচ্চারাও সফট কপি পাবে। সেই 6টা রচনা যে আমি দিব, 6টা রচনার স্টার্টিং এবং এন্ডিং আমার সাজেশনের ভিতরেই দেওয়া থাকবে। আচ্ছা, আমি তোমাদের একটা ছোট কথা বলি, স্যারের সাজেশনের কতটুকু গ্রহণযোগ্যতা আসলে এটা আসলে এভাবে বলা ঠিক না, কারণ উনি তো আসলে দীর্ঘদিন থেকে পড়াচ্ছেন। তো যদি কোনো কারণে আমাদের সাথে আসলেই 2 নাম্বারই না হয়, আসলে ব্যাকরণে না 2 নাম্বারিটা হবেই না। মানে হয় না বলতে। আচ্ছা হবে কেন? আচ্ছা হবে কেন? কারণ আমি তো ওকে সমস্ত, আমি যে ওয়ার্ড গুলো দিব ওকে তো একটা নির্দিষ্ট ধাঁচে দিব না। একটা টিচার যে কটা অ্যাঙ্গেল ভাবতে পারে, চিন্তা করতে পারে, আমি যে বারবার বলছি যে ওয়ার্ডটি দিব, আসলে স্টুডেন্টরাও বোঝে নাই, তুমি সায়েন্সের টিচার তো তুমি ম্যাথ হলে বুঝতা বা ফিজিক্স হলে বুঝতা। আসলে ব্যাপারটা হলো আমি বাংলাটা চিন্তা করি, একজন শিক্ষক কোন কোন দৃষ্টিভঙ্গি সামনে রেখে কোন কোন ওয়ার্ড গুলোকে সাজায়। ওদের মনের যে প্রশ্নটা সেটা আপনি ভালো বুঝেন। হ্যাঁ, তো বাংলার জায়গাগুলোতে ওই জন্য আপনাকে হ্যাঁ, তো তোমাদের এই ক্লাস কোর্স আউটলাইনটি এবং যে সাজেশনটি দিব, আসলে একজন বোর্ড যে শিক্ষক থাকেন বা যিনি প্রশ্নকর্তা থাকেন, আমরা তো 18 বছর ধরে তাদেরকে অ্যানালাইসিস করছি, তাই না বলো? এই 18 বছর ধরে অ্যানালাইসিস করে বাচ্চাদেরকে দেখানোর চেষ্টা করছি বাচ্চারা ভালো করতেছে। পড়ানোর সাথে সাথে আসলে কি ওই যে গোছানো পড়া এবং বুদ্ধিমত্তার সাথে পড়া, এই যুগটা আধুনিক যুগ, এখন গদবাঁধা কোনো কিছু না। এখানে তোমাকে অনেক বেশি স্মার্ট হতে হবে। স্মার্ট মানে কিন্তু পোশাকে নয়, স্মার্ট হলো বুদ্ধিমত্তায়, তোমার আচরণে, তোমার কথাবার্তায় হতে হবে এবং তোমাকে ধরে ফেলতে হবে হোয়াট হ্যাপেন, কি ঘটবে সেই বিষয়টা ধরে ফেলাটাই হচ্ছে স্মার্টনেস। হ্যাঁ, তো আমরা 18 বছর ধরে আমি পড়ানোর ক্ষেত্রে এই বিষয়গুলো তো যাচাই বাছাই করেছি এবং তারপরেই তো শিক্ষার্থীরা এত ভালো রেজাল্ট আসলে করছে। এবং আমার অভিজ্ঞতার যে দীর্ঘ অফলাইন শিক্ষার্থীরা পেয়েছে, সেই অভিজ্ঞতাটুকু নিংড়ে বাবা আমি আমার মতো করে চেষ্টা করব তোমাদেরকে দেওয়ার জন্য। এখন তোমাদেরকে সেটা নিতে হবে, এইটুকুই আমার কথা। আমি একটা কথা বলবো শিক্ষার্থীকে, প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের জন্য আসলে আমার জায়গা থেকে যতটুকু চেষ্টা করার তার বেশি করার চেষ্টা করছি। এখন বিষয়টা হচ্ছে লিখন স্যারদের মতো স্যারদের আসলে হারায় যেতে দেওয়া যাবে না, ঠিক আছে? তো আমি বলবো যে স্যাররা যেন কখনো হারিয়ে না যায়, স্যাররা সবসময় আমাদের সাথে থাকে। কারণ আমাদের না কোয়ালিটি এডুকেশনটা যেমন প্রয়োজন, কোয়ালিটি টিচার প্রয়োজন। তো আমাদের কোয়ালিটি টিচার বলতে আমি কাকে বোঝাচ্ছি? যারা আসলে অভিজ্ঞ, তারাই তো কোয়ালিটি টিচার, রাইট? যারা বেশি সময় দিয়েছে, যারা এই প্রফেশনটাকে ধারণ করেছে, তার মধ্যে স্যার অন্যতম। তো আমি এটা বলতে চাই যে এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবা, কমেন্ট করে জানাবা তোমাদের কেমন লেগেছে। পরবর্তী কন্টেন্টটা আমরা একটা রুটিন করে আপলোড করব, তোমাদের কেমন লেগেছে বা তোমরা টোটাল বিষয়টা কতটুকু আত্মস্থ করতে পারছো। যেমন আমি সিরিয়াসলি তোমাকে বলছি, বাংলা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, কোনো আইডিয়া ছিল না। আমি কিন্তু এখানে দাঁড়িয়ে যতটুকু বুঝে ফেললাম যে আসলে ব্যাকরণে কয়টা অংশ তুমি চুজ করবা, কয়টা অংশ তুমি বাদ দিবা, কোন কোন অংশ তুমি ধরবা, এবং তার প্রবন্ধ রচনার মধ্যে আসলে কিছু ব্যাপার আছে, ঠিক আছে? তারপর ওখান থেকে দেখো যে কিভাবে তুমি আসলে সংলাপ বলবা। মোটামুটি আমি কিন্তু দাঁড়িয়ে থেকে অনেক কিছু আত্মস্থ করে ফেলতে পারলাম শুধুমাত্র তোমাদের জন্য, কারণ স্টুডেন্টের চেয়ারে কিন্তু আমি বসেছিলাম। ওকে, তো কোর্স আউটলাইনটি তোমরা দেখলা এবং এই আউটলাইনটি যেভাবে আমি গুছিয়ে তোমাদের সাথে আলোচনা রেখেছি বা করার চেষ্টা করেছি, ঠিক একইভাবে তোমাদের পড়াশোনার ব্যাপারটাও এমন গোছানো ভাবে আমি তোমাদের 26 ব্যাচ করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত ওরা আমাদের সাথেই থাকুক, ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে বিজয়ের মঞ্চে। সেই পর্যন্ত সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।